নমস্কার, তারাদের কথার নতুন আবার একটা পর্ব। আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। আজকে আমার তারাদের কথার যিনি অতিথি, তিনি শিক্ষকতা করতে চেয়েছিলেন, শিক্ষক হতে চেয়েছিলেন ছাত্রছাত্রীদের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে, কিন্তু এসে পড়েছেন একেবারে অন্য জগতে। রোল, ক্যামেরা, অ্যাকশন, এই তিনটে শব্দই তার নিত্যদিন সঙ্গী হয়ে উঠেছে, অর্থাৎ রূপলী পর্দা। আর সব থেকে বড় যদি তার পরিচয় কিছু হয়, অভিনেত্রী তো বটেই, কিন্তু তিনি সত্যজিতের নায়িকা। আমার সাথে রয়েছেন অলোকনন্দা রায় ব্যানার্জি। সত্যজিতের নায়িকা, এটা শুনতেই তো ভালো লাগে। নিশ্চয়ই, জীবনের শুরু তো এটাই তো আমার প্রথম একেবারে কপালেতে রাজটিকা পরিয়ে দেওয়ার মতন, যেটা সারা জীবন আমি খুব সগৌরবে বহন করি। এবং শুরু থেকেই মানে অনেকের যেটা হয় নাটক, মঞ্চ, অভিনয়, তারপরে একটা ব্রেক পাওয়া, কিন্তু আপনার জীবনের শুরুটাই এমনভাবে হয়েছিল যে সেখান থেকে বোধহয় আর কোনো কম্প্রোমাইজ, কোনো ফিরে তাকানো কিচ্ছু না, মানে সেই জায়গাটাই ছিল না। তো সেই শুরুটা যেভাবে হলো সেটা একটু শুনতে চাই। শুরুটা শুরুই কিন্তু, অর্থাৎ সেইটা একটা ছবি করার পরেই কিন্তু আমি দীর্ঘ বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। সত্যজিৎবাবু তখন ওর এই ছবিটা, যেটার উনি প্রথমে নাম দিয়েছিলেন বাগান বাড়ি, কালো সাদা ছবি হবে, কলকাতার কোনো একটা বাগান বাড়িতে তোলা হবে, একটা পিকনিকের আবহে একটা ঘটনা ঘটছে, এরকমই একটা ওর মাথায় ছিল। তো সেটা উনি লিখতে গেছেন দার্জিলিংয়ে। সেখানে গিয়ে তার মনে হয়েছিল যে, মানে এগুলো আমার পরে সবই শোনা ওর কাছে বা ওর স্ত্রীর কাছে, যে ওখানে গিয়ে মনে হয়েছিল যে এইখানকার যে প্রকৃতি, মেঘ, বৃষ্টি, রোদ, হঠাৎ হঠাৎ বদল, কখনো কুয়াশাতে এসে সব মলিন করে দিচ্ছে, আবার ঝলমল করে রোদ উঠছে, এইগুলো ধরতে পারলে মানুষের মনের ভাবের সঙ্গে একটা সাযুজ্য পাওয়া যাবে। সেই জন্যে উনি পুরো ঘটনাটা নিয়ে চলে গেলেন দার্জিলিংয়ে। ছবিটা হয়ে গেল রঙিন, সাদা কালো থেকে রঙিন। সাদা কালো থেকে রঙিন, এটা ওর প্রথম রঙিন ছবি। আর আপনার কাছে প্রস্তাবটা কিভাবে এলো? প্রস্তাবটা এলো, উনি আসলে একটা মুখ ভাবছিলেন, একটা বিশেষ ধরনের চেহারা আর কি, আমার মুখ তো আর নয়, কিন্তু একটা বিশেষ ধরনের চেহারা ভাবছিলেন। সেটা উনি স্কেচ করে ওর কিছু বন্ধুবান্ধবকে দিয়েছিলেন। উনি ওটা করতেন, আমার বেলা শুধু নয়, সব মানে অনেকের বেলাতেই এটা উনি করেছেন, যে এরকম ধরনের চেহারা চোখে পড়লে পরে জানিও, কন্ট্যাক্ট করো। তো আমার কোনো একজন আত্মীয়ের বাড়িতে একজন সত্যজিৎবাবু সেরকম বন্ধু, যার কাছে এরকম উনি রিকোয়েস্ট রেখেছেন। পরে আমি শুনেছি তার নাম বিজয় চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু পরিচালক। সেটা সেই সময়তে বলা নিষেধ ছিল, কারণ একটু গোপন রাখা হয়েছিল ব্যাপারটা। তো তিনি আমার কাকার বাড়িতে আমাকে দেখেছেন, দেখে ফোন নাম্বার নিয়েছেন, নিয়ে জানিয়েছেন। তারপরে সত্যজিৎবাবু ফোন করে আমার বাবার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন, করে আমাদের বাড়ি চলে এসেছে। মানে কিন্তু সেটা তো খুব সহজ ছিল না, তাই তো? একেবারেই নয়। আমার কাকা খুব ভয়ে ছিলেন যে আমার বাবা জানতে পারলে রাগারাগি করবেন। যাই হোক, সেসব পরে শুনেছি, শুনে হেসেওছি অনেক আমরা। কিন্তু উনি ফোন করেছেন সন্ধেবেলা, তো আমরা তখন সবাই পড়ছি, 3 বোন, আমরা 3 জনেই পড়ার টেবিলে। তো আমার মেজো বোন উঠে গিয়ে ফোনটা ধরেছে, ধরে মা সত্যজিৎ রায় ফোন করছেন। তো মা গিয়ে ফোন ধরেছেন, কি কথা হয়েছে আমি জানি না, আমার তো কোনো ইন্টারেস্টও নেই। সত্যজিৎ রায়ের নামটা শুনে একটু কৌতূহল হলো, ভাবলাম মার কাছে পরে শুনবো। তো শুনলাম, রাতে খাবার টেবিলে বাবা আর মার অনেকক্ষণ আলোচনা হলো। আমরা 3 বোন নীরব শ্রোতা, যে সত্যজিৎবাবু আমাকে তার পরের ছবির জন্যে চান, এখন কালকে একবার সকালবেলা আসবেন, উনি আমার সঙ্গে দেখা করবেন, মা আর বাবার কাছে ফর্মাল অনুমতি নিতে হবে, তো কাল সকালে আসবেন। এখন ওদের আলোচনার বিষয়বস্তু হলো যে ওকে অপমান না করে ভদ্রভাবে কি করে না বলা যায়, যে আর এই কাজটা করানো যাবে না, তো প্রশ্নই ওঠে না আমাদের বাড়ির মেয়ের ছবিতে কাজ করা, তো ওকে কি করে রিফিউজ করা যায় যাতে উনি অপমানিত বোধ না করেন। এরকমই যুগ ছিল। না না, খারাপ কেন লাগবে? আমি তো ছবিতে অভিনয় করার কথা ভাবিনি কোনোদিনও। প্রথম কথা, একজন ব্যক্তি তো সে ফোন করেছে, তুমি একটা সুযোগ পেতে চলেছো, সেখানে বাবা না করলে তো সেটা করার কোনো প্রশ্নই ওঠে না, মন খারাপ। ফ্র্যাঙ্কলি আমি বলবো, আমি একটু ইনডিফারেন্ট ছিলাম, হলে হবে না হলে না হবে, একটা হলে নতুন অভিজ্ঞতা হবে। কারণ খুব ছোটোবেলাতে আমরা যখন 7-8 বছর, তখন বাড়ির
অন্যান্য কাজিন পাড়ার বাচ্চাদের সঙ্গে নাটক করেছি। আমাদের মাসিরা সব তখনকার কালের আইপিটি এর খুব নামকরা অভিনেত্রী ছিলেন, তারাই আমাদের দিয়ে সব করাতেন টরাতেন। নিবেদিতা মাসি, সাধনা মাসি, যিনি পরে সাধনা রায়চৌধুরী, তিনি, আর নিবেদিতা দাস, এরা সব স্টেজের তো আমাদের করিয়েছেন। কাজেই ওইরকমই একটা কিছু হবে। আমি আর কি জানি ফিল্ম শুটিংয়ের, সিনেমা দেখতেই যাই না, বাড়িতে কোনো ফিল্ম ম্যাগাজিনও আসে না, খুব কচিত কখনো ওয়াল্ট ডিজনির কোনো ছবি টবি হলো, সে স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার্ফ দেখতে চললাম, ওইরকম ধরনের বাড়ি আমাদের, একটু সাহেব বাড়ি প্লাস, মানে বাংলা সিনেমা দেখা তো প্রশ্নই ওঠে না। না, আর তাছাড়া সিনেমাটা খুব যাওয়ার চল আমাদের একদমই ছিল না, বাবা মাও কম যেতেন। যাই হোক, তো সেরম বাড়িতে এরম একটা অফার এলে কী হতে পারে, নাই হবে। তো আমি হলে হবে, না হলে না হবে, এরম একটা ভাব। তারপরে খুব যে কিছু উত্তেজনা হচ্ছে তাও না। পরদিন সকালবেলা উনি এলেন, তখন আমি রেডি হয়ে কলেজে বেরোচ্ছি, উনি এলেন। এসে আমি দরজা খুললাম, জানি তো উনি আসবেন, তো বললাম আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিই। তখন বললেন যে না, তুমি আগে বসো, আমি একটু তোমার সঙ্গে কথা বলি। তো বলে আমার সঙ্গে একটু কথা টথা বললেন। বোধহয় দেখলেন যে আমার বডি মুভমেন্টস কী, বডি ল্যাঙ্গুয়েজ কী, এই হাত নাড়া, মাথা নাড়া, কণ্ঠস্বর, এগুলো সব তো জানার দরকার। তো এগুলো অডিশন ইন আ ওয়ে, ইফ ইউ সে দ্যাট। হ্যাঁ, করে টোরে তারপরে বললেন ঠিক আছে, তুমি তোমার বাবাকে ডেকে দিয়ে চলে যাও। ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করেছিলেন যে তুমি পড়াশোনা করতে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ, আমি খুব ভালোবাসি, আমি ভালোবেসে পড়াশোনা করি, পড়াশোনা আমি খুব ভালো রেজাল্ট হয় আমার, তো আমি পড়তে চাই। তো বললেন তোমার সিনেমাতে অভিনয় করতে কোনো আপত্তি আছে? আমি বললাম না, আপত্তি নেই, তবে সেরকম খুব একটা আগ্রহ কিছু নেই। তো বললেন ঠিক আছে, তোমার বাবাকে ডেকে দিয়ে চলে যাও। তো বাবাকে ডেকে দিয়ে আমি চলে গেছি। তারপর কলেজের থেকে ফিরে সন্ধ্যেবেলাতে শুনলাম মার কাছে যে অনেক বুঝিয়ে শুনিয়ে বাবাকে উনি রাজি করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা তো প্রথমে না বলেই ছিলেন, স্বাভাবিক, কিন্তু উনি অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছেন। তারপরেতে আমার মেজো জ্যাঠামশাই তখনও বেঁচে, বড় জ্যাঠামশাই গত হয়েছেন, কিন্তু মেজো জ্যাঠা তখন অন্য জায়গায় থাকলেও তখনকার বাঙালি সমাজেতে পরিবারের যিনি বড় তার কথাটাই ফাইনাল কথা বলে গণ্য করা হতো। তো বাবা নিজেই ড্রাইভ করে ওকে নিয়ে গেছেন। গলফ ক্লাব রোডেতে থাকতেন মেজো জ্যাঠা, আমরা ল্যান্সডাউন রোডে থাকতাম, মানে যেটাকে এখন শরৎ বোস রোড বলে। তো ওখান থেকে গলফ ক্লাব রোডে নিয়ে গেছেন, সেখানেতে মেজো জ্যাঠা তিনিও প্রথমে যথারীতি না বাড়ির মেয়েরা কি সিনেমা টিনেমা, তারপরে সত্যজিৎবাবু তাকেও রাজি করিয়েছেন এবং আলটিমেটলি করলাম কাজটা। আচ্ছা, আমরা তো সত্যজিৎ রায় শুধু সিনেমা দেখেছি বা তাকে মানে তার সম্বন্ধে পড়েছি, কিন্তু যেহেতু আপনি এতটা কাছ থেকে দেখেছেন বা আপনার শুরুটাই, জীবনের অভিনয়ের শুরুটাই সত্যজিৎ রায়কে দিয়ে, আমি যদি জিজ্ঞেস করি যে সত্যজিৎ রায় কেমন ছিলেন, মানে আপনার চোখে আমরা যদি সত্যজিৎ রায়কে দেখতে চাই কীরকম হবে? মানুষ সত্যজিৎ রায়, তাই বলছো? মানুষ সত্যজিৎ রায় কেমন ছিল? দেখো, আমি যখন ওকে দেখছি, এটা হচ্ছে তোমার 1962-তে রিলিজ করলো ছবি, এটা 61 সালের অক্টোবর মাস। কেমন, তখন ওর এমন কিছু বয়স নয়, ও স্ত্রী গেছেন সঙ্গে, ছেলে গেছে, স্ত্রীর একজন দিদি গেছেন, হোল ফ্যামিলি নিয়ে তিনি শুটিংয়ে গেছেন। তারা, ও স্ত্রী সবসময় সঙ্গে থাকছেন, আমাদের পোশাক আশাক না, এই দুলের রঙটা ম্যাচ করছে না, এগুলো করছেন। উনি একেবারে টোটালি ফ্যামিলি ম্যান, আমি যা দেখেছি টোটালি ফ্যামিলি ম্যান। এবং ওদের নিয়ে উনি একটা অন্য হোটেলে থাকতেন, আমরা আর্টিস্টরা একটা হোটেলে থাকতাম, টেকনিশিয়ানসরা আরেকটা হোটেলে থাকতেন, আর মানিকদা তার ফ্যামিলি নিয়ে একটা অন্য হোটেলে থাকতেন। তো উনি প্রথম দিনই বলেছিলেন যে আমি সকালবেলা চলে আসব, তোমরা যখন ব্রেকফাস্ট খাবে আমি তখন চলে আসব, কিন্তু আমি একটু অন্য জায়গায় থাকবো, কারণ সন্ধেবেলা বসে পরের দিনের কাজগুলো তো আমাকে ভেবে নিতে হবে, এরকম। তো উনি ওরকম। আর কাজের ফাঁকে, ধরো কাজ শুটিং চলছে, শুটিংয়ের ফাঁকে লাঞ্চ ব্রেকেতে আমরা যা খাবার এলো খেয়ে নিলাম, উনি একটা স্যান্ডউইচ অল্প কিছু খেলেন, হয়তো একটা কাটলেট খেলেন, খেয়ে
দূরে গিয়ে বসে আছেন, বসে নিজের মনে পাটা ছড়িয়ে দিয়ে, হাতটা এরম পেছনে দিয়ে পাটা ছড়িয়ে দিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছেন, ভাবছেন। খুব স্মোক করতেন আর ভাবছেন, টোটালি কমপ্লিটলি এনগ্রসড। কী ভাবছেন, তার ছবির পরের শট, চরিত্রগুলো, আমাদের অভিনয়, এইসব নিয়েই ভাবছেন হয়তো। কিন্তু সেই সময় ওর কাছে গিয়ে কেউ খুব একটা ডিস্টার্ব করতো না। শুটিং স্পটেতে ওর স্ত্রী অধিকাংশ সময়ই থাকতেন, বেশিটা সময়ই একটা চেয়ার নিয়ে দূরে বসে থাকতেন, কারণ ওর শরীরের একটু যত্ন নেওয়ার ব্যাপার তখন থেকেই ছিল, খাওয়া দাওয়া এই সমস্তগুলো। আর ওর ছেলে তো সে একটা তার নিজের ক্যামেরা নিয়ে, সন্দীপ তখন ছোট, আমরা বাবু বলতাম, তো ও ঘুরে বেড়াচ্ছে, নিজে স্টিল শটস তুলছে সমানে। তো আমরা ঠাট্টা করে বলতাম সেকেন্ড ইউনিট। তো যাই হোক, তো সেখানেতে উনি কিন্তু ভীষণভাবে কাজ এবং পরিবার, এর বাইরে কিন্তু ওর কোনো রকম ইন্টারেস্ট আমি অন্তত দিই। আর ফ্লোরের মধ্যে মানে বকাবকি বা কোনো শর্ট বোঝানো, সেটাও কি মানে সেটা কেমন ছিল? বকাবকি একদমই করতে কাউকে দেখিনি। অ্যাকচুয়ালি উনি ঠিক শটের আগে ডেকে কে কোথায় দাঁড়াবে ইত্যাদি ইত্যাদি সেগুলো বলে দিতেন, আর তারপরে বলতেন যে আমি এই অংশটুকু পড়ছি, ডায়ালগগুলো তোমরা একটুখানি। তো পড়তেন, আমরা মন দিয়ে শুনতাম। অসাধারণ অভিনয়, মানে ওকে যদি কপি আর্ধেক করতে পারি তাহলেই কাজ হয়ে গেল। তো আমরা সেইটা শুনে আমরা করলাম। যদি কখনো মনে হতো ওর পছন্দ হয়নি বা ভুল হয়েছে তখন বদলাতেন, তা না হলে এক্সেলেন্ট, ওকে বলে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রেই সেটাই হতো, কারণ উনি আগে দুবার তিনবার করিয়ে নিতেন। আসলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা তো ডিজিটাল ক্যামেরার যুগ নয়, সেলুলয়েডের উপরেতে ছবি তোলা হচ্ছে, সেটা অসম্ভব দামি এক একটা ক্যান, তখনকার কালে যেরকম দাম ছিল সেখানেতে তাদের হিসেব করে চলতে হতো। তো যারা একটু বাজেটের মধ্যে কাজ করতে হতো তাদের প্রত্যেকেই এটা করতে হতো, একটু আগে প্রিপেয়ার করে নিতে হতো। বেশি এনজি মানে এনজি হবে না, এনজি শটস বলতে আমি দর্শকদের জন্য বলছি যে নট গুড শটস, অর্থাৎ যেগুলো ফেলে দিতে হবে, সেরকম শট বেশি করা যাবে না, ওকে শটসই করতে হবে, সেই জন্য আগে থেকে একটু তৈরি করে নিতেন আমাদের। এবার হচ্ছে আমি আপনাকে মাঝখানের আপনার যে জার্নি সেটা জানবো, কিন্তু আমি কাট টু চলে আসছি মৈনাক ভৌমিকের একান্নবর্তীতে, মানে সত্যজিৎ রায় পরিচালক, মৈনাক ভৌমিক। আমি এই জন্য বলছি সেকাল আর একাল কতটা বদলালো, মানে আপনি তো পুরোটাই দেখলেন। আমি বলবো যে মৈনাকও কিন্তু খুব ডেডিকেটেড ডিরেক্টর। ও কাজের মধ্যেই থাকে এবং কাজের ফাঁকেতে যখন অন্য জায়গায় থাকে তখন খুব যে মানে হই হই করছে, অন্য লোকের সঙ্গে আড্ডা মারছে, ওরকম না। ও কিন্তু মোটামুটি নিজের কাজের কথাই ভাবছে, পরের শটের কথাই ভাবছে, এই ধরনেরই। ও কিন্তু সিরিয়াস ছেলে। মৈনাকের আমি যেটুকুনি, মৈনাকের সঙ্গে আমি একাধিক কাজ করেছি, এর আগেও কাজ করেছি, বিবাহ ডায়েরিজ করেছি, আর একটাও যেন কী করেছিলাম ভুলে গেছি এখন। তো সেটা তো অবশ্য আমার একটা ছোট অ্যাপিয়ারেন্স ছিল, ও আমাকে রিকোয়েস্ট করেছিল তাই। বিবাহ ডায়েরিজে তো একটা বড় রোল ছিল, নায়কের মা, ঋত্বিকের মা ছিলাম আমি। আর এটা একান্নবর্তীতে তো দিদিমা। এখন মৈনাকের কাজের ধরনটা দেখো প্রত্যেক ব্যক্তির, হ্যাঁ না আমি পরিচালক বললাম তার কারণ সত্যজিৎ রায়ের সেই সময় আপনি অভিনয় করেছেন, আবার এখনকার প্রজন্মের পরিচালকের সাথে অভিনয় করেছেন। আমি বলছি সময়টা কতটা বদলালো আপনার চোখে, বদলটা কিভাবে হলো? ওইভাবে আমি বলতে চাই না, কারণ সময় বদলানো মানে কি টেকনোলজির পরিবর্তন হয়েছে। তারপরে ধরো আমাদের সঙ্গে যারা কাজ করেন, অর্থাৎ আমাদের ইউনিট যাকে বলে, ফিল্ম ইউনিট, সেগুলো, সেই সমস্ত মানুষগুলো অনেক বদলেছেন। এখন সকলেই তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে সচেতন, কাজটা তারা মন দিয়ে করেন ঠিকই, কিন্তু তাদের দাবি দেওয়াটাও খানিকটা পরিচালককে মাথায় রেখে এগোতে হয়। এতটা সময় বেশি করা যাবে না, ব্যাকআপ করা করতে হবে, অমুক তমুক, এই যে হিসেবপত্র, টাকা পয়সার একটা হিসেব এসে গেছে মাঝখানে। কোথাও একটা তো কি বলবো,
মনোভাবের পরিবর্তন হয়। কাঞ্চনজঙ্ঘার সময় অবশ্য সেটা অবভিয়াস ছিল, কেননা ডে লাইট শুটিং, সূর্য ডুবে গেল, শুটিং প্যাক আপ, কারোর কিছু করার নেই, পরিচালকেরও কিছু করার নেই, ইচ্ছে করলেও সে টানতে পারবে না, কাজে ওই সমস্যাটা ছিল না হয়তো। কিন্তু তখনকার টেকনিশিয়ানসরা আমার মনে হয় যে এত বেশি তাদের নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হয়ে কাজ শেষ করতেই হবে এগুলো করতেন না। তো এখনকার পুরো আবহাওয়াটা পাল্টে গেছে, তো কাজেই আমি কাউকে ঠিক সেইভাবে আলাদা করে বলতে পারবো না। এখনকার আবহাওয়ায় যারা কাজ করছেন তাদের তো এদের নিয়েই কাজ করতে হচ্ছে, এবং তারা সেটা যথেষ্ট ভালোভাবে করছেন। আমি তো বলবো যে, আর আমি দেখো, আমি যেহেতু ছোট পর্দাতেও প্রচুর কাজ করেছি, সেখানে তো আরো অসুবিধের ব্যাপার। আপনাদের তো টাইমের কোনো বোধহয় কিছুই ছিল না, আমাদের সময় তো এখন যেমন একটা বেঁধে দেওয়া হয়েছে, মানে এই বেঁধে ধরাটার জন্য কিন্তু আমরা বহুকাল ধরে লড়াই করেছি। কারণ আজ সকালবেলাতে 7:30 8টায় কল ছিল, কালকে ভোরবেলা 7টায় বাড়ি ফিরছি, এমনও আমাদের হয়েছে। একসময় আমি তো খেপে গিয়ে বললাম রাত 12টার পর অন্য ডেট আমাকে 2 দিনের টাকা দিতে হবে। দিল না কেউ, কিন্তু তখন একটু সামলে গেল। ওই যে একটা চলছে তো চলছে, চলছে তো চলছে। শরীরের উপরেও চাপ পড়ে, মানে আপনি স্ক্রিনে শরীরে ছাপ পড়ে, অভিনয়েতে ছাপ পড়ে, একদম। যে পরিচালক তারও তো একটা মাথার কাজের একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভিটিটা একেবারেই ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তখন কি হয়, একটা মেকানিক্যালি হচ্ছে কোনো রকমে লাইন কটা বলে দিয়ে সিনটা শেষ করতে পারলে হলো। এইভাবে ভালো কাজ হয় না। সেই জন্যেই আরও খানিকটা মানে নির্দিষ্ট সময় মানুষের বাড়ি গিয়ে বিশ্রাম করা দরকার। যে যার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম না করলে পরের দিনের কাজে সেই ফ্রেশনেসটা থাকে না। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘার পরেই বোধহয় আপনার বিরতি ছিল একটা দীর্ঘ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার পরের বছরে আমার ইনফ্যাক্ট 62 সালেই আমার বিএ ফাইনাল পরীক্ষা। 62 সালেই আমার বিএ ফাইনাল পরীক্ষা। কাঞ্চনজঙ্ঘা রিলিজ করলো যখন, আমি তো বই খাতা নিয়ে পাহাড়ে গিয়েছিলাম, কারণ আমার তো ডে লাইট শুটিং, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কন্ডিশনস। আমার বাবা বলেছিলেন যে মেয়ের সামনে এত, আর ও সিরিয়াস ছাত্রী, প্রেসিডেন্সি কলেজ, তখনকার কালের প্রেসিডেন্সি কলেজ, আজকের নয়, তখন সেখানেতে বাঘের মতন সমস্ত অধ্যাপকরা পড়াতেন, এবং সিরিয়াসলি পড়াশোনাটা আমরা সবাই করতাম, ভালো ছাত্রছাত্রীরাই অ্যাডমিশন পেত, এসব ছিল ব্যাপার। আমাদের একটু তা নিয়ে একটু স্নবেরিও ছিল, যাই হোক। তো পড়াশোনার জন্যে বাবা বলেছিলেন যে না এখন ছবি, তো উনি বললেন দেখুন আমি তো সানসেটের পড়ার কাজ হবে না আমার, ও তো সারা সন্ধেই পাবে পড়াশোনা করার জন্যে, আমি ওর পড়াশোনার যাতে ক্ষতি হয় সেরকম আমি কিছু করব না, ওকে আমি কাজটা হয়ে গেলেই ছেড়ে দেবো, ও নিজের হোটেলের ঘরে বসে পড়তে পারবে। তো তাই হয়েছিল, আমি তো তাই করতাম। ফিরে এসে আমি বই নিয়ে বসে যেতাম মুখ হাত ধুয়ে, আর আমার মা ছিলেন সঙ্গে। মা মানে তখনও তো আমি টেকনিক্যালি 18 হইনি, তো কাজেই মা তো থাকবেনই সঙ্গে। মা ছিলেন, মা পেছনে বসে টাইট করে আমার চুলটা বেঁধে দিলেন, তারপরেতে অন্য খাটটা, ডাবল বেডেড রুম, তো আমার খাটে বসে আমি বই খাতা ছড়িয়ে পড়ছি, অন্য খাটটা মানে মার খাটটাতে মা আর করুণাদি বসে নিচু স্বরে গল্প করছেন। করুণাদি মার সঙ্গে অনেক গল্প করতেন, কারণ উনি আবার আমার মাসিদের সঙ্গে আইপিটি এর অভিনেত্রী ছিলেন। আমার 2 মাসির সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল, মাকেও আগে থেকে চিনতেন খুব ভালো করে। তো ওরা অনেক রকম গল্প টল্প কী করতেন ভগবান জানেন, আমি তো আর সেসব শুনিনি, আমি তো পড়াশোনায় ডুবে গেছি তখন। আর বিরতির পর কামব্যাক, আপনি যখন আবার সত্যজিৎ রায়ের কাছে গেলেন যে আমি অভিনয় করতে চাই। আমি অভিনয় করতে চাইনি, আমি অভিনয় করতে টরতে কোনোদিনও চাইনি। এটা অদ্ভুত ব্যাপার, আমার যে কটা কাজ আমি যখন করছি প্রত্যেকটা কাজই কিন্তু অফারটা আমার কাছে এসছে। আমি তখন সেই সময়তে সিগাল বুকসেতে একটা ইংরেজি পত্রিকার সঙ্গে যুক্ত, সেটাতে বুদ্ধদেব দাশগুপ্তর একটা ছবি, তখন না ফেরা কোথায়, ফেরাতে তো আমি অভিনয় করলাম, অন্ধিগালি বলে উনি একটা ছবি করেছিলেন, দীপ, হ্যাঁ হিন্দি ছবি, হিন্দি দীপ, তো সেইটা স্ক্রিপ্টটা অনুবাদ করে ছাপা হবে সিগাল বুকস থেকে, বই হিসেবে নয়, একটা পত্রিকাতে। সেই পত্রিকাটার এডিটিংয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম, এডিটর ছিলাম আমি, ইংরেজি একটা পত্রিকা। তো আমি যেহেতু হিন্দি পড়তে পারি, আমাকে নবীন কিশোর মানে যিনি মালিক বললেন যে তুমি তাহলে ট্রান্সলেশনটা করো। 2টো ভাষাই আমি জানি, হিন্দিটাও জানি ইংরেজিটাও জানি। তো আমি
করছি, কিন্তু যেহেতু ওটা টাইপড স্ক্রিপ্ট নয়, আমার কাছে যেটা এসেছিল হাতে লেখা, হাতে লেখা স্ক্রিপ্টেতে অনেক সময় তো এক একটা জায়গায় আমি পড়তে পারছি না। নাগরি স্ক্রিপ্ট যেটা হিন্দি লেখা হয় যাতে, তো সেটা নিয়ে বুদ্ধবাবুর কাছে গেলাম যে এই জায়গাগুলো বুঝতে পারছি না। তখন উনি আমায় বললেন যে আপনি ছবিতে অভিনয় করছেন না কেন, এইসব করছেন? আমি বললাম আমি করতে চাই না, আমি সত্যজিৎ রায়ের নায়িকা, আমি এখন হঠাৎ 25 বছর বাদে মাসি পিসি হয়ে কামব্যাক করার আমার কোনো বাসনা নেই সত্যি। তো উনি বললেন কে বলেছে আপনাকে মাসি পিসি, আমি আপনাকে প্রধান স্ত্রী চরিত্র দেবো। সে আবার কি করে হবে, আমার এই বয়সে 25 বছর কেটে গেছে কিন্তু মাঝখানে, এটা 81 সাল। তো বললেন যে না, আপনার বয়সটা চেহারায় বোঝা যায় না, আর আমার চরিত্র যার কথা বলছি সরজু, তার একটি 12-13 বছরের ছেলে আছে, সে এত অল্প বয়সের কিছু মেয়ে নয়, তো আপনি এটা করুন না। তা সেই সময়তে আমি তখন আমার হঠাৎ কি মনে হলো আচ্ছা করব। তখন আমি মানিকদার কাছে গিয়ে বলেছিলাম যে ইন্ডাস্ট্রি থেকে আপনি কেন শুনবেন, আগে আমি বলি যে আমি বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে আবার কাজ করছি। তো রিয়াকশনটা খুব মজার ছিল। উনি একটু চুপ করে থেকে বললেন কি দরকার ছিল, বেশ তো সংসার টংসার করছিলি, আবার কেন? তো এটা আমি বললাম সে কি, আপনি আমাকে প্রথম ফিল্মেতে নিয়ে এসছেন, আপনি এটা কেন বলছেন? তখন বললেন যে না, আসলে সব ইউনিট তো আমার ইউনিটের মতো হয় না, মানে কি কত বড় কথা। হ্যাঁ, কোথাও একটা প্রোটেক্টিভ ব্যাপার, পিতৃসুলভ প্রোটেক্টিভ ব্যাপার, না করলেই তো ভালো ছিল, বেশ তো সংসার টংসার করছিলি। উনি কিন্তু খুব ফর্মাল মানুষ ছিলেন সত্যজিৎ বাবু, মানে চট করে আপনি থেকে তুমিও বলতেন না বিশেষ কাউকে, তুই তো খুব কম লোককে বলতেন। তা আমি খুব ভাগ্য নিয়ে এসছি যে আমি সেই তুইয়ের গণ্ডিতে চলে এসেছিলাম। হ্যাঁ, খুব ভালোবাসতেন আমার। আর আপনার ঝুলিতে তো অনেক ভালো ভালো কাজ, মানে উৎসব, পারমিতার একদিন, ঋতুপর্ণ ঘোষ, সেটাও একটু যদি ছোট্ট করে বলেন, অনেক স্মৃতি নিশ্চয়ই। দেখো, দীর্ঘকাল কাজ করেছি আমি, বুদ্ধবাবু আমাকে নিয়ে আসার পরে তো আমি অনেক কাজ করলাম, অনেক ভালো ভালো স্মৃতি আছে। আমি ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তো করেইছি, অপর্ণা সেনের সঙ্গে পারমিতার একদিন করেছি, তারপরে ধরো অঞ্জন দাসের সঙ্গে আমি করেছি যারা বৃষ্টিতে ভিজেছিল, তারপরে বাংলা ছবিতে একজন কমার্শিয়াল ছবির জগতে নাম, তিনি প্রভাত রায়, তার সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি। হ্যাঁ, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, বলতে থাকলে এটা একটা মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার এপিসোডে গিয়ে দাঁড়াবে, কারণ আপনার এত স্মৃতি, মানে এই ইন্ডাস্ট্রিতে 25 বছর যদি বাদও দিই তাহলেও 25 মিলিয়ে 50, মানে 50 বছর পেরিয়ে গেছে। না সে বটেই তো। আমি তারপরে ফিরে আসার পরেও তো ধরো 81 সাল যদি ধরো, তাহলে সেই দিকে এখানেও তো 25 কেন 45 বছর হয়ে গেল তো সেইখানেতে। তাছাড়া বহু মেগা সিরিয়ালে কাজ করেছি, অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, আমার একটা বিরাট সার্কেল রয়েছে। এমনকি আমি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছি, আমি শ্যাম বেনেগলের সঙ্গেও কাজ করেছি, আমি রোনাল্ড জফের সঙ্গে সিটি অফ জয় করেছি। কাজেই আমার ঝুলি বিশাল, কিন্তু সব গল্প তো আর বলা যাবে না। তবে এ কথা আমি বলতে পারি যে আমি প্রত্যেকটাই খুব, আমার যতটা ক্ষমতা সেটা মন দিয়ে করার চেষ্টা করেছি। এমনকি বিজ্ঞাপনের কাজ বলো, যা বলো, একটা বিজ্ঞাপন করেছিলাম, এটা আমি বলি, এটা আমি বলিনি কোথাও, সেটা ছিল একটা HP প্রিন্টারের বিজ্ঞাপন, রঙিন প্রিন্টার, তাতে ছবি কি সুন্দর হয় ইত্যাদি। সেই গল্পটা আমি বলবো না, ওই বিজ্ঞাপনটার বিজ্ঞাপন করার আমার দরকার নেই, কিন্তু ওইটা যিনি পরিচালক ছিলেন তিনি আমাকে বললেন যে আমি যদি পরে আপনাকে কোনো কাজে ডাকি আপনি করবেন? আমি হ্যাঁ, কেন করবো না। তিনি আমাকে নিয়ে সানলাইটের একটা বিজ্ঞাপন করেছিলেন, যাতে আমি লাল শাড়ি পরে ঘুড়ি ওড়াচ্ছিলাম, যেটা 5 বছর ধরে দেখানো হয়েছে এবং খুব পপুলার হয়েছিল, খুব পপুলার হয়েছিল। এটা হচ্ছে সেই একই পরিচালক, তিনি স্পেসিফিক্যালি আমার নাম বলে কলকাতা থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন বম্বে। মানে প্রচুর প্রচুর অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। কিন্তু তারপরেও এখন মনে হয় কোনো আক্ষেপ আছে নাকি যা পেয়েছি যথেষ্ট? আমি যা পেয়েছি আমি তাতেই আমি যথেষ্ট বলে মনে করি, কারণ আমি মনে করি যে
আমার যতটুকু পাওয়ার ছিল, যেটা আমার জন্য নির্ধারিত ছিল, সেটুকুই আমি পেয়েছি। তার বেশি চাইলেই তো আমি পাবো না। হাত পেতে বসে থাকলে দাও দাও বললেই কি দেওয়া পাওয়া যায়? ওর পাওয়া যায় না। তবে আক্ষেপ যদি জিজ্ঞেস করো, দু একটা কাজ পরে দেখে আমার মনে হয়েছে যে সেই রোলটা যদি করতাম, এরকম আছে এক আধটা, নেই তা বলবো না। কিন্তু আমি তো সেই সময়তে ছবির জগৎ থেকে সরেই গিয়েছিলাম, কাজে আমার তো কাউকে দোষ দেওয়া যাবে না। পরিচালকদের কাছেই তো আমার মানে আমি আই ওয়াজ মানে আননোন এন্টিটি। শুধু না, আমি সকলে তখন জানে যে আমি আর কাজ করি না, কাজে তোকে ডাকেনি। আর এটা মনে হয় কখনো যে খ্যাতি, যে সম্মান পাওয়া উচিত ছিল, সেটা ঠিক সময় বা ততটা হয়নি বা ততটা আসেনি? সেটা তো কারোর দোষ না, আমারই তো দোষ। আমি যদি দেখো ট্র্যাক থেকে আমি যদি সরে যাই, তাহলে তো আমি রেসেতে পেছিয়ে যাবো। আসার পরেও তো একের পর এক মানে না, আমি অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু দেখো একটা জিনিস হচ্ছে যে একটানা কাজ করলে যে বয়সটা আমি দিতে পারতাম দর্শককে, সেটা তো দিতে পারিনি। আমি অনেক পরবর্তীকালে এসেছি, প্রৌঢ়ত্বে এসেছি, তো কাজেই সেইখানেতে সেই জায়গাটা দর্শক কেন দেবে গো আমাকে? আমি নায়িকা হিসেবে তো আসিনি। নায়িকা হিসেবে আমি যদি থাকতাম, তাহলে পরে আমি একটানা যদি দৌড়তাম মাঠে, আমি যদি না সরে যেতাম, তাহলে গল্প অন্যরকম হতো নিশ্চয়ই। শেষ করবো একদম, আমাদের ইন্টারভিউ শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আপনার রায়াটের গল্পটা দিয়ে একটু শেষ করি। কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন সেই সময়, কতটা ভয়, এবং সেই চরিত্র, মানে সেগুলো তো আমরা কিছুই জানি না, আপনাদের থেকে গল্পই দর্শকরা শুনে সেটার হয়তো ছবি আঁকে বা জানতে চেষ্টা করে। কথা হচ্ছে যে রায়াট, ঠিক কথাই, আমি ব্রিটিশ ভারতে জন্মেছি, দেশ স্বাধীনতার সময়তে রায়াট হয়েছে, তার কিছুদিন আগে থেকেই কিন্তু অনেক আনরেস্ট ছিল। আচ্ছা, তার কিছুদিন আগে থেকেই ছিল, কিন্তু সেগুলো এখন আমাকে ইতিহাস বই পড়ে জানতে হয়, কারণ আমি তখন এত ছোট যে আমার স্মৃতিতে ওইটা নেই। আমার স্মৃতিতে একটুখানি আছে, কারণ আমরা পার্ক সার্কাসে থাকতাম। পার্ক সার্কাসে তেতলার উপর থেকে দেখতে পেয়েছি রাস্তাতে লোকজন ছুটোছুটি করছে, কেউ কাউকে একটা হাত বাড়িয়ে দিল, সে লোকটা পড়ে গেল। এখন এই হাতে ছুরি আছে, সেটা আর ছোটো মেয়ে বুঝতে পারেনি, কিন্তু ওই দেখাগুলো তখন কোনো ইম্প্যাক্ট সৃষ্টি করেনি, বিকজ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড কী হচ্ছে। একটা জিনিসই হয়েছিল, আমাদের বাবার একজন মুসলিম বন্ধু ছিলেন, তিনি থাকতেন ল্যান্সডাউন রোডে, মানে শরৎ বোস রোডে, আর আমরা থাকতাম পার্ক সার্কাসে। একদিন গভীর রাত্রে দুটো গাড়ি করে আমরা বাসস্থান বদলা বদলি করেছিলাম। আমরা তখন দুই বোন খুবই ছোট, আমার তৃতীয় বোন তখনও জন্মায়নি। আমরা পেছনের সিটে লাফালাফি করছি আর ভাবছি যে এত রাত্রে কোথায় বেড়াতে যাচ্ছি, আর মা বলছেন চুপ করে বসো, ছটফট করো না। জাস্ট কিছু জামা কাপড় সুটকেসে ভরে গাড়ি পেছনে তুলে নিয়ে গভীর রাত্রে সন্তর্পণে তেস্কিন কাকারা চলে এলেন আমাদের পার্ক সার্কাসের বাড়িতে, আমরা চলে গেলাম ল্যান্সডাউন রোডের বাড়িতে। এটা কিন্তু অনেকে জানে না যে এক্সচেঞ্জ অফ পপুলেশন দুই দেশের মধ্যে হয়েছে বলে যেটা জানে মানুষ, কিন্তু এই কলকাতা শহরের মধ্যেও যে বাসস্থান বদলা বদলি করে যে যার নিজের গোষ্ঠীর মধ্যে গিয়ে সেফ ফিল করতে হয়েছিল, কতদিন ধরে সে তাদেরই ব্যবহার করা বাসনপত্র বিছানাপত্র ব্যবহার করতে হয়েছে। আমাদেরগুলো ওরা ব্যবহার করছেন, ওদেরগুলো আমরা ব্যবহার করছি। কি করা যাবে? কত তুমি নিয়ে আসবে সঙ্গে করে ওই রাতের অন্ধকারে? ওটা তো সম্ভব না। তারপর অনেক দিন বাদে যখন সব কিছু ডাই ডাউন করে গেল, তখন সব চেঞ্জ করা হয়েছিল বোধহয়। এসব মার কাছে পরে শোনা, আমার কিছুই স্মৃতিতে সেভাবে নেই। আমার ওই দৃশ্যটা খালি চোখে ভাসে যে লোকজন ছোটাছুটি করছে আর একজন আরেকজনকে হাতটা বাড়িয়ে দিল আর সে লোকটা পড়ে গেল, এইটুকুই আমার চোখে ভাসে। আর রাস্তায় পড়ে থাকতো লোক, সেটা দেখেছি। আমি ভাবতাম ওরা ওখানে ঘুমোচ্ছে কেন, ওটা যে মৃতদেহ সেটা বোঝার বয়স হয়নি আমার। কি ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। কবে দেখতে পাবো আপনাকে আবার, ছোট পর্দা নাকি বড় পর্দা? মানে আমার তো এই 14 তারিখ থেকে একটা ছবি শুটিং শুরু হচ্ছে আবার। আমি দেখো, যতদিন মানুষ আমাকে ভালোবেসে ডাকবে আমি কাজ করব। একদমই তাই, কারণ আপনাদের মতো ব্যক্তিত্বকে তো মানুষ দেখতেও চায়। নিশ্চয়ই কোয়ালিটির ওপরে বেশি আপনি নজর দেবেন, যে ভালো চরিত্র, সেরকম চরিত্র, মনের মতো চরিত্র হলেই তবেই। সে তো বটেই। এই যে ছবিটা করব, এটা চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ। মানে যে ছেলে মাদুলি টাদুলি পরে বলে তাকে ধমক লাগাচ্ছে, এরকম ধরনের। তো সেই যে তোমার বাবা বিজ্ঞানের সাধক, এটা তুমি কি করছো,
এই ধরনের চরিত্র। তো এরকম চরিত্র পেলে করব না কেন? ঠিক। আগামী দিন খুব ভালো কাটুক, আপনাকে আমরা আবার বড় পর্দায় স্বমহিমায় দেখব, এটা আমি কেন, ক্যামেরার ওপারে যারা রয়েছেন দর্শকরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকবেন। আমিও সেটা নিশ্চয়ই চাইব। ঠিক, খুব ভালো থাকুন, অনেক শুভেচ্ছা।